আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TV3 বাংলার ল উইথ এন রহমান অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। TV3 বাংলার আমাদের প্রয়াস 1 মাসের কিছু বেশি সময় হয়েছে। এর মধ্যে আমাদের যে দর্শক, ভক্ত, অনুরক্ত এবং শুভানুদ্দীদের ভালোবাসা পেয়েছি, তাদের থেকে মেসেজ পেয়েছি, শুভাশিস পেয়েছি। আমরা সত্যি অনুপ্রাণিত এবং ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত আমাদের এই প্রয়াসটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, ল উইথ এন রহমানের অবিভাজ্য অংশ সলিসিটর তাজ উদ্দিন শাহ সাহেব রোজার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, সেখান থেকে তাকে টেনে তুলেছি, নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখি তাজ উদ্দিন শাহ কেমন আছেন, ঘুম ভাঙা মেজাজে তার কি অবস্থা। তাজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, দর্শক তাজ ভাই, আপনার সাথে সত্যি দুঃখিত, আপনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আমি রোজার পর ক্লান্ত শ্রান্ত, কিন্তু আপনার যে দায়িত্ব, আপনার জন্য লোকরা বসে থাকে, সেটার জন্য আমরা সত্যি খুশি। আপনি কি বলবেন তাজ ভাই? নাশিদ ভাই, একটা দায়িত্ব যেহেতু দিছেন, ডিসচার্জ করব এবং অনেকের অনেক প্রশ্ন আছে যেগুলা তো আসলে এই আজকেই সারাদিন নাশিদ ভাই গার্ডেনিং করতেছিলাম, কিন্তু মোবাইল খুলে দেখি সন্ধ্যা পরে যে খালি ফোন আর মেসেজ। এই আমার অ্যাপ্লিকেশনের কি হবে, আমার ভিসা এক্সপায়ার হয়ে যাইতেছে, কি হবে, আমি অ্যাপ্লিকেশনের ফি দিতে পারবো না তাজ ভাই, কি হবে কি হবে কি করব, এইগুলাই শুধু প্রশ্ন নাশিদ ভাই। দেখি আজকে এই প্রশ্নের জবাব দিয়ে দেন, এই প্রশ্নগুলো জবাব দিয়ে দেন তাজ ভাই। যে প্রশ্নগুলো আসছিল ওটা সহজ সরল জবাব দিয়ে দেন তাজ ভাই। 5 মিনিট সময় দিলাম আপনাকে, 5 মিনিট। আপনার প্রশ্নগুলা করেন প্রথমে। আমার প্রশ্ন কয়েকটা আছে, আপনার উদ্বোধনী বক্তব্য চাচ্ছিলাম, এজন্য উদ্বোধনী বক্তব্য দিলে আমি ওটা করবো ইনশাআল্লাহ। তাজ ভাই, জনগণ অনেক বসে আছে। এটাই যে অনেকের অনেক প্রশ্ন নাশিদ ভাই, যেগুলার আনসার আসলে আমরা নিজেরাই জানি না। সো জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। আর যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাইতেছে, আপনারা অ্যাপ্লিকেশনের ফি এফোর্ড করতে পারতেছেন না বিকজ ইউ লস্ট ইওর জব, আপনি যেটা করা উচিত যে আপনি ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করেন, কিন্তু ভিসা এক্সপায়ার করবেন। ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনারা অবৈধ হয়ে যাবেন। এবং আরো কিছু প্রশ্ন আছে যারা নাশিদ ভাই, ওই যে লাস্ট উইকও আমি ব্রিফলি টাচ করছিলাম, যে যারা অ্যাসাইলুম সিকার ছিলেন তাদের কবে ডিসিশন আসবে, যারা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিচ্ছেন আপনাদের ওইগুলা কবে ইন্টারভিউতে ডাকবে, কবে আপনাদেরকে ডিসিশন দিবে, এইগুলা উই ডু নট নো। সো জাস্ট ওয়েট করেন আপনারা। জি তাজ ভাই, অ্যাবসলিউটলি পারফেক্ট কথা বলেছেন। এরপরে অনেক কথা রয়ে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এফএম এর 18,600 নেই, সরকার কোনো ঘোষণা দেয়নি, ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ আছে, তারা করছেন না। কিন্তু এই যে গ্যাপ হয়ে গেল, মার্চ এপ্রিল মাসে তাদের টাকা হলো না, চিন্তিত। এই প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারছি না, কি হবে তাদের? তাজ ভাই, আপনি কি মনে করেন? এই প্রশ্নের একটা গাইডলাইন্স হোম অফিস দেওয়া উচিত, হোম সেক্রেটারির কাছ থেকে আসা উচিত, ইমিগ্রেশন মিনিস্টারের কাছ থেকে। আনফরচুনেটলি কিছুই নাই। তো আমি বিগিনিং থেকে বলতেছি, এখনো বলতেছি যে যারা এই টেম্পোরারিলি 18,600 আর্ন করতে পারতেছেন না ডিউ টু কোভিড-19 সিচুয়েশন, আমি মনে করি যে আপনাদের জন্য একটা স্পেশাল কনসেশন থাকবে। এবং ব্রিটিশ হাই কমিশন গুলা এখন তো বন্ধ, ওরা কোনো অ্যাপ্লিকেশন নিতেছেও না, কনসিডারও করতেছে না। আপনারা চাইলে অনলাইন সাবমিট করতে পারেন, আর যারা সাবমিট করেন নাই, আমার অ্যাডভাইস হচ্ছে করবেন না, জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। আমি মনে করি নাসিদ ভাই ভেরি শর্টলি এই ব্যাপারে একটা গাইডেন্স আসবে, এবং যেটা হওয়া উচিত, যেমন 2 মাস 3 মাস কেউ যদি এই ইনকামটা যদি ফুলফিল করতে না পারে, তাদের জন্য একটা স্পেশাল প্রভিশনস থাকা উচিত। তেমনি নাশিদ ভাই, আমরা দেখছি ওই যে যারা আমাদের ক্লায়েন্ট আছে বাড়িঘর কিনতে চাইতেছেন, অনেকে মর্গেজ অ্যাপ্লিকেশন করে দিবেন বা প্রসেসিং এর মধ্যে আছে। এখন আপনি মাঝে 2 মাস 3 মাস আপনার ইনকাম লোয়ার হয়ে গেছে, বা আপনি ফার্লোতে চলে গেছেন, যার কারণে আপনি 80% অফ টোটাল নেট স্যালারি রিসিভ করতেছেন। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে ব্যাংকও আপনাদেরকে কনসিডার করবে সিমিলার ওয়েতে। ধন্যবাদ তাজ ভাই। আমাদের প্রশ্নটা চলে যায়, আমরা যদি প্রশ্নের দিকে চোখটা বুলাই তাজ ভাই, আমরা ইউটিউবের প্রশ্ন পেয়েছি,
শিবলি সোহান, নাশিদ ভাই, how can be 20 years rule? What kind of humanity it is? When will be come amnesty 10 year for UK? Of course, we do not want benefit and we want to more contribute to UK economy. যে 20 বছরের আইনের জায়গায় 10 বছর এটা চাচ্ছে বা 14 বছর এটা চাচ্ছে, তারা কোনো বেনিফিট চাচ্ছে না, তারা ইউকে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, সরকার কিছুই বলছে না। তাজ ভাই, সেই পুরনো কথা। 10 বছর পরে তো ভাইয়া যারা অবৈধভাবে আছেন 10 বছর থাকলে যে লিগ্যাল করে দিবে আমার মনে হয় না যে এইরকম কোনো আইন আসবে, এবং অলরেডি তো ওইটা আইনের মধ্যে অলরেডি আছে। আপনাদেরকে যখন কনসিডার করা হবে আপনারা সেলফ সাফিসিয়েন্ট হইতে হবে, আপনারা এই দেশের কালচার সম্পর্কে জানতে হবে, যেটা 117B অ্যাসেসমেন্ট, যে আপনারা পাবলিক ফান্ড ক্লেম করবেন না এবং আপনারা ইংরেজি ভাষা জানতে হবে। এবং 20 বছরের যেটা হচ্ছে কি, এটা 2012 সালের জুলাই মাসে করা হয়েছিল, ওই যে 14 বছরের আইনে পরিবর্তন করে। তো 20 বছর যদি আপনি কাগজপত্র প্রমাণ করতে পারেন যে ইউ আর লিভিং ইন দিস কান্ট্রি ফর লাস্ট 20 ইয়ার্স, তাইলে এখানে আর হোম অফিসের কোনো কনসেশন থাকবে না, আপনাকে স্টে দিতে হবে। এবং ওখানে 20 বছরের কনসিডারেশনে কিন্তু 117B সিচুয়েশনটা আসবে না। প্রিয় দর্শক, তাজ ভাই আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাজ ভাই জবাব দিচ্ছেন ফেসবুক পেজ। এই পেজটা আপনার আল্লাহ হস্তে শেয়ার দিবেন। শেয়ার দিলে হবে কি, তাজ ভাই যে এই তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো আমাদের যে ভক্ত অনুরক্ত আছেন যাদের এটা প্রয়োজন তারা পেয়ে যাবেন। আমরা অবশ্যই ফেসবুক পেজটা অ্যাড্রেস করার চেষ্টা করব, তবে আমরা ইউটিউব থেকে আগে প্রস্তুতি দেবো, তারপরে ফেসবুকে যাবো। তাজ ভাই, আগামীকালকে আমরা একটা অনুষ্ঠান করব, উভয় সংকটে বাংলাদেশ, করোনা। এখন বাংলাদেশ সম্পর্কে আপনার চিন্তা কি, এটা আমি সংক্ষেপে জানতে চাচ্ছি। করোনা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিমত কি তাজ ভাই? নাসিব ভাই, ফ্লাইট তো বন্ধ। আমি খুব চাই যে লিমিটেড আকারে একটা ফ্লাইট শুরু হইলে, কারণ বাংলাদেশের এবং ইউকের তো অনেক মানে একটা ইন্টারলিঙ্ক আছে, যেটা আমরা বলি আর কি, যে ব্যবসা বাণিজ্য বললেন, এবং স্পেশালি বড় একটা বাংলাদেশি কমিউনিটি ইউকে তে বসবাস করতেছে। এখন আমরা তো আসা যাওয়া করতে পারতেছি না, বা অনেক সময়। তাজ ভাই, সুখবর, একটু কম্পিউটার দিচ্ছি, আপনি শেয়ারটা দেখেন। আজকেই বাংলাদেশ বিমানের অ্যাডমিন ডিরেক্টর, আমার ঢাকা কলেজের সভাপতি জিয়াউদ্দিন আহমেদ সাহেব আমাদেরকে এই জিনিসটা দিয়েছেন। বাংলাদেশ বিমান স্পেশাল একটা ফ্লাইট দিচ্ছে, আমি এটা শেয়ার দিয়ে দেবো TV3 বাংলার ফেসবুক পেজের নিচে। বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে লন্ডন থেকে ঢাকা, ঢাকা থেকে লন্ডনে যাত্রীদের নিয়ে যাওয়া হবে। এইখানে যে তারা বুক করতে পারবেন, এবং বাংলাদেশ থেকে ইউকে থেকে যারা যাবেন তাদেরকে বলা হচ্ছে ফোন নম্বর, ফ্যাক্স ও সব দেওয়া আছে, টিকিট বুকিং এর দিয়ে দেওয়া আছে। সুতরাং এটা অনওয়ার্ড রিটার্ন দুই দিকে যাবে তাজ ভাই। এটা কিন্তু একটা সুখবর, এবং যতদিন এটা থাকবে, ডিমান্ড থাকবে, এটা চালাবে, এটা বন্ধ করবে না তাজ ভাই। প্লিজ আপনি এটা বলেন। এই জন্য তো এটা ইটস এ গুড নিউজ, আপনি যেহেতু দিচ্ছেন এটা চালু করবে, কিন্তু এটা তো গুডউইল চেষ্টার থাকতে হবে বোথ সাইড থেকে, ইউকে সরকার, বাংলাদেশ সরকারের কাছ থেকে। এখন আমরা যদি ইউকে ব্রিটিশ সিটিজেন যদি আমরা যাই বাংলাদেশি অরিজিন, এখন ওখানে যদি আমাদের সিলেট বা ঢাকায় আটকাইয়া দেয়, বলে যে ফরেনার নট এলাও, তাইলে তো হলো নি রাশিদ ভাই। তাজ ভাই যেটা বলেছে, আপনি এখানে একটা সার্টিফিকেট নিয়ে যাবেন, সার্টিফিকেটে লেখা থাকবে আপনি করোনা মুক্ত, আপনার করোনা টেস্ট করা হয়েছে, তখন আপনাকে 14 দিন কোয়ারেন্টাইন করতে হবে না। কিন্তু এই সার্টিফিকেট না নিলে সরকারি আপনাকে দিবে এবং বিনামূল্যে 14 দিন আটকে রাখবে আপনাকে। এটা মনে করি এটা একটা রিজনেবল জিনিস তাজ ভাই। ঠিক আছে, ইটস এ গুড নিউজ নাসিব ভাই। এভরিবডি যাদের দরকার আছে, মানে আমার নিজেরই জানা মতো নাসিব ভাই, আমার অনেক পরিচিত মানুষের তাদের আত্মীয় স্বজন অসুস্থ, ব্যবসা বাণিজ্যের দরকারে মৃত্যু করতে বাংলাদেশ, বা অনেকে বাংলাদেশ থেকে এখানে আসতে চাইতেছেন। সো ইটস এ গুড নিউজ। ইজ ইট গোইং টু বি ওয়ান উইক নাসিব ভাই? জি, এটা ও আগামী পরশুদিন থেকে শুরু করার ইচ্ছা আছে, এবং এটা কন্টিনিউয়াস চলবে, তারা ঘোষণা দিয়েছে। আমি বুকিং যেটা আছে এটাও আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন আমি অনুরোধ করব আপনারা TV3 বাংলার যে ফেসবুকের আমাদের পেজটা আছে, সেই পেজের এই তাজ ভাইয়ের অনুষ্ঠানের কমেন্টে আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা পরিচিত লোকজন যারা আছে তাদের দিবেন, তারা যেন এটা শেয়ার করতে পারে, এবং সেটা যেন তারা তাদের যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিতে পারে। তাজ ভাই, ফ্লাইটের বাদে আপনি বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা করছেন?
আহ নাসিব ভাই, লকডাউনে সাধারণ মানুষরা এই রমজান মাসে খুব সাফার করতেছে নাসিব ভাই, খুব খুব জি দুঃখ লাগে এদের কথা চিন্তা করলে। এবং অনেক সময় টিভিতে দেখি, ফেসবুকে দেখলে খুব খারাপ লাগে নাসিব ভাই। জি এবং এটাতে এক সময় আজকে তো দেখছেন আপনি নিউজে, ওয়ার্ল্ডের অনেক দেশে কিন্তু জেনারেল পাবলিক, স্পেশালি যারা দিনমজুর মানুষ আছে, তারা কিন্তু লকডাউন আর মানতেছে না। তারা জি বলতেছে যে আমরা 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 বেঁচে থাকার জন্য আমরা কাজ করতে হবে, বাইর হইতে হবে। সরকার তো আমাদেরকে এনে দিতেছে না। সরকার কতটুকু দিবে নাসির ভাই? ব্রিটিশ সরকারের কথাই বলেন, যে মানুষকে দিতেছে দিতেছে দিতেছে, কি দিছে সোফার? দে হ্যাভ গিভেন জি আপ নাথিং। এবং এই এক- জায়গায় আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, জেনারেল পাবলিক আর নট গেটিং এনিথিং সেটাই। এবং যেটা আমরা নিউজে দেখতেছি, এটা আই থিঙ্ক নাসিব ভাই, দিস ইজ জাস্ট শোডাউন। কিন্তু অর্ডিনারি পাবলিক যারা হাজার হাজার মানুষ না খেয়ে আছে নাসিব ভাই, দে আর নট বিন লুকড আফটার নাসিব ভাই। এবং এটা সরকারের পক্ষে এটা সম্ভব নয়। এবং ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে অনেকে অনেক ধরনের চ্যারিটেবল হেল্প করতেছে, স্পেশালি রমজান মাস যেহেতু আছে, তো ওইটার জন্যই মানুষ হয়তো কিছুটা আছে, কিন্তু সরকার কতটুকু দিতে পারবে না। জি তাজ ভাই, শুভ আহমেদ দ্বিতীয়বার এই প্রশ্ন করেছে, এর আগেও তিনি আমাদের এই চ্যানেলে এই প্রশ্নটা করেছিলেন। ডিয়ার স্যার, I came 2010 as a student, 2014 home office curtailed my visa, ETS TOEIC. Now I am waiting 15 months for my asylum interview. How can I apply for in-country right appeal for ETS TOEIC as my asylum? শুভ আহমেদ, আমি সত্যি বলছি, আপনার ইংলিশটা যে অবস্থায় আছে টোয়েকে কিন্তু আপনি জিতবেন না, কারণ আপনার ইংরেজি গ্রাজুয়েশন লেভেলের না। আপনি যেটা করছেন হয়তো ভাব প্রকাশ আমরা বুঝে যাচ্ছি, কিন্তু এটা ফর্মাল ইংলিশ না। এটার ব্যাপারে একটু সচেতন হন। দ্বিতীয় হচ্ছে 15 মাস ধরে আপনার অ্যাসাইলাম পেন্ডিং আছে আপনি বলছেন। আমি রাইট টু ওয়ার্কের জন্য বলেছি, গতবারে বলেছিলাম, আজকেও বলছি। তাজ ভাইকে বলছি, তাজ ভাই তার অ্যাসাইলাম পেন্ডিং আছে, সে টোয়েকের অ্যাপিলের রাইট চাচ্ছে। আসান কেস অনুযায়ী সে কি এই রিকনসিডারেশন বলতে পারে? তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, যেহেতু উনার একটা পেন্ডিং অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন আছে, জি উনি হয়তো ওই রুটে না যাওয়াটা ভালো। কিন্তু অন দা আদার হ্যান্ড, উনি একটা মানে ক্যাচ 20 সিচুয়েশনের মধ্যে আছে। জি উনার জি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন যখন ডিসাইড করবে, তখন উনার টয়িক দেখবে। টয়িক দেখিয়ে ওই যে বলবে যে তোমার ক্যারেক্টার কন্ডাক্ট ভালো না, তুমি টয়িক দিছো, যার কারণে তোমার অ্যাসাইলুমের basis of the asylum application we are not accepting, ওইটা জি ক্রেডিবিলিটি নিয়ে কোশ্চেন করবে। এবং উনি যদি অ্যাসাইলুমের কোনোদিন আপিলে যায়, তখন জাজ বলবে, এবং এটা আমি রিয়েল লাইফ সিচুয়েশনে দেখছি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে, জাজ বলবেন যে না, টয়িক এটা আমার সাবজেক্ট ম্যাটার না, যেহেতু অ্যাসাইলুম সুইটেবিলিটি টেস্টের মধ্যে আসে না, ইট ইজ নট এ ম্যাটার ফর মি টু অ্যাডজুডিকেট, আমি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন দেখবো। কিন্তু হোম অফিস এখানে ঝামেলা করবে ওই টয়িক নিয়ে, বলবে যে যেহেতু তুমি টয়িক দিছো, তোমার ক্রেডিবিলিটি নিয়ে আমরা কোয়েশ্চন করব। তো আমি মনে করি উনার সিচুয়েশনে উনি হোম অফিসে একটা রিপ্রেজেন্টেশন পাঠান, যে আমার তো এরকম টয়িক ছিল, কিন্তু অ্যাসাইলুম তো সুইটেবিলিটি টেস্টের আন্ডারে ক্রাইটেরিয়ায় পড়ে না, কিন্তু আমি টয়িকের ব্যাপারে সেপারেট একটা কনসিডারেশন চাইতেছি। এবং লাকিলি যদি হোম অফিস ওইটা উনাকে সুযোগ দেয়, তাইলে উনার সেপারেটলি উনি আপিল রাইট পেতে পারেন। এবং তখন গিয়ে হয়তো উনি টয়িকের ব্যাপারে উনার নেম উনি ক্লিয়ার করতে পারেন। আদারওয়াইজ হি হ্যাজ টু ওয়েট ফর হিজ অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন। বা আমি যেটা বলতেছি, অ্যাসাইলুমে গেলে উনার এই ঝামেলাটা হইবে, কারণ জাজ উনার টয়িকের ব্যাপারে সেপারেট কোনো কনসিডারেশন করবে না। তাজ ভাই, মারজান রহমান ফেসবুকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, আই এম অন নো পাবলিক ফান্ড, ক্যান আই গেট 80% সেলফ এমপ্লয়েড গ্রান্ট? লাস্ট ইয়ার মাই ইনকাম ওয়াজ 19,000। থ্যাংক ইউ মারজান ভাই, অবশ্যই 80% আপনি নিতে পারবেন। এটা কোনো পাবলিক ফান্ড না, এটা ইউকে তে যে বৈধভাবে কাজ করছে তার রাইট।
আপনি ফোরলোজ না, যেহেতু সেলফ এমপ্লয়েড ছিলেন, আপনি অবশ্যই 80% পাবেন। এখন 80% সুবিধা হচ্ছে কি জানেন, আপনি কাজও করতে পারবেন যেহেতু আপনি সেলফ এমপ্লয়েড। তাজ ভাই একটু আশ্বস্ত করে দেন ওনাকে প্লিজ। নাসিব ভাই, উনি তো সেলফ এমপ্লয়েড হইলে তো উনি উনি তো অন্য ধরনের গ্রান্ট পাইবেন, উনি তো জি 80% ক্লেম করতে পারবেন না। আবার উনি যদি উনার যদি কোম্পানি থাকে এবং কোম্পানিতে যদি উনি কাজ করেন, জি মনে করেন অনেকের কোম্পানির জন্য কাজ করেন, তখন এজ এন এমপ্লয়ি অফ দিস কোম্পানি উনি কিন্তু 80% স্যালারি ক্লেম করতে পারবেন। জি তাজ ভাই, আমি কিছু আপডেট দেখতে চাই, একটু আমি কম্পিউটারে চলে যাই। দেখেন করোনা হুম, ভাইরাস আমাদের জীবন কিভাবে বিপন্ন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সিটির ওয়ার্কাররা বিভিন্ন পার্কে মুরগির পায়খানা ছড়িয়ে দিচ্ছে, কারণ এত লোক পার্কে যাচ্ছে। তারা করোনা ভাইরাসের লকডাউন মানছে না। দেখেন এই যে এই বিনে করে নিয়ে মুরগির পায়খানা বিভিন্ন পার্কে পার্কে ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং এটা আমাদের পরিহার করা উচিত। অত্যন্ত দুঃখজনক জিনিস তাজ ভাই, এটা একটা দেখলাম মুরগির পায়খানা ছড়িয়ে দিচ্ছে। আমি দ্বিতীয় আরেকটি জিনিসে যাব। আজ লন্ডনে বিশাল বিক্ষোভ হয়েছে তাজ ভাই। তারা বলতেছে যে আমরা লকডাউন মানবো না। লকডাউন কেন করছো তোমরা? আমি সেটা খুঁজে পাই কিনা দেখি। হ্যাঁ, পেয়েছি। তাজ ভাই আপনি খবরটার দিকে একটু নজর দেন, আমরা এখনই খবরটা দেব। আমরা কি খবরটা যেতে পারছি? হ্যাঁ, যেতে পারছি মোস্ট প্রবাবলি। দেখেন ইভিনিং স্ট্যান্ডার্ডে কিছুক্ষণ আগে এসেছে। লন্ডনে বিশাল হয়েছে এবং পুলিশের সাথে তারা বাদ অনুবাদ হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে। এই লন্ডনে এটা হয়েছে, সারা পৃথিবীর কথা বলেছেন। লন্ডনে আজকে বলতেছে, তারা বলতেছে মাই বডি মাই চয়েস, আমি মরলে আমি মরবো, তোমার কি? আমাকে ঘুরতে দাও, ফিরতে দাও, আমাকে আমার মতো খেতে দাও। এবং 20 জন বাচ্চা সহ তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের ই চলছে। দেখেন এখানে ছবি সহ হট্টগোল দিয়েছে। এই দুটোর নিউজের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া তাজ ভাই? নাশিদ ভাই, আমি টোটালি এইটার সাথে একমত না নাশিদ ভাই। আমরা লকডাউন মানতে হবে। আজকে দেখছেন তো আপনারা, স্পেনে লিমিটেড আকারে কিন্তু মানুষ অলরেডি বাইর হয়ে গেছে, জি লকডাউন লিফটেড হয়েছে। এবং আমরা তো এই দেশে এমন না যে মানুষ না খেয়ে মারা গেছে যাইতেছে। কারণ আমি একটু আগে যেটা বলছি, বাংলাদেশ বলেন বা ওয়ার্ল্ডের বিভিন্ন 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 গরিব দেশের কথা বলেন না নাশিদ ভাই, ওইসব দেশে কিন্তু সার্কামস্টেন্সেস অন্যটা, মানুষ জি না খেয়ে মারা যাইতেছে। ইন্ডিয়াতে জি দেখলাম যে 14-15 ঘন্টা মানুষ জি কিউ ধরে মানুষ খাবার পাইতেছে না নাশিদ ভাই। জি সরকার থেকে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স নাই। কিছু জি মানুষ তাদের মানে চ্যারিটেবল বেসিসে, মানে তাদের নিজের ব্যক্তিগত উদ্যোগে কিছু মানুষ ওইসব লোকদের হেল্প করতেছে, কিন্তু সরকার কোনো হেল্প করতেছে না। তো আমি আবারও রিপিট করতেছি যে ইউকে তে এটা ঠিক না, কিন্তু বাংলাদেশে যদি মানুষ বাইর হয়, দিস ইজ মাই জি পার্সোনাল অপিনিয়ন। তাজ ভাই, আমরা এই বিবিসি বাংলার আজকে একটু দেখি, আমি এই প্রশ্নটা আসবো। বিবিসি বাংলাটা দেখতে পারি তাজ ভাই? বিবিসি বাংলায় কি দেখতে হুম, পাচ্ছি, 300 বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, 300, এবং কয়েক হাজার বন্ধ হওয়ার উপক্রম। ব্রিকলেনে বাঙালি রেস্টুরেন্টের মালিকরা বলেছে টুরিস্টরা আসবে না। লকডাউন এবং সামাজিক দূরত্বকরণের কারণে তারা দেখা যাবে যে 100 ক্লায়েন্ট সার্ভ করতে পারলে সেখানে 25 জন ক্লায়েন্ট সার্ভ করতে পারবে। তারা ব্যবসার টাকা উঠবে না, ভাড়া দিতে পারবে না, অনেক বড় ভাড়া। এটা নিয়ে বিবিসি বাংলা করেছে এবং 30, 40, 50 বছরের ব্যবসায়ী যাদের, তাদের তথ্য এখানে দিয়ে দিয়েছে বিবিসি বাংলা। তাজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে আইন ব্যবসার সাথে আছেন, আপনি 7 থেকে 800 রেস্টুরেন্টের লিস্ট করেন, আপনার বাধা ক্লায়েন্ট তারা কনভেন্সিং করেন। তারপরে আমি এগুলো বুঝি না, অনেক করেন রেস্টুরেন্টের কাজগুলো। তাজ ভাই, আপনি কি মনে করছেন আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা দিয়ে? তাজ ভাই প্লিজ। নাশিদ ভাই, ব্রিক লাইনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যারা রেস্টুরেন্টের মালিক আছেন, রেন্ট। The জি rent is very high নাশিদ ভাই, এবং গ্রেট জি মেজরিটি অফ দ্য ব্রিক লাইনের রেস্টুরেন্টে আমার ব্যক্তিগতভাবে জানা আছে নাশিদ ভাই, উনারা কিন্তু লিজের মালিক, উনারা কিন্তু ফ্রি হোল্ড মালিক না। তো জি ওখানে রেন্ট গুলা ভেরি এক্সপেন্সিভ নাশিদ ভাই। এখন যদি জি রেস্টুরেন্ট খুলে যদি উনারা বেসিক রেন্টটা যদি পে না করতে পারে, তাইলে কিভাবে রেস্টুরেন্ট ওনারা রান করবে নাশিদ ভাই? সো ইট ইজ ভেরি ভেরি আনফরচুনেট। এবং 300 কেন নাশিদ ভাই, আরো অনেক রেস্টুরেন্ট বন্ধ হবে, এবং শুধু রেস্টুরেন্ট না, সলিসিটার্স ফার্ম বন্ধ হবে। আপনি আমি শেয়ার করছি যে
ব্যারিস্টারদের চেম্বারও কিন্তু এফেক্টেড হচ্ছে। মোর দেন 50-60% চেম্বারস কিন্তু ক্লোজ হয়ে যাবে, কারণ কোর্ট বন্ধ, ওরা লিমিটেড আকারে অপারেশনাল। তো ওরা কি করবে নাশিদ ভাই? তো এগুলা যে শুধু রেস্টুরেন্টের সেক্টরে নাই, ব্রিটিশ এয়ারওয়েজের অবস্থা আমরা দেখছি। আমি ওই দিন দেখলাম নিউজে ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট ওরা কিন্তু এখন ডেলিভারি জব করতেছে নাশিদ ভাই। জি জি। তো তাজ ভাই, আমাদের প্রচুর প্রশ্ন আসছে, আমি চাচ্ছি একটা না বেশ কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে দেই, দেখি জনগণ আপনার কাছে কি জানতে চায়। রুবেল আহমেদ, সবচেয়ে সমস্যা যেটা নাশিদ ভাই, রেস্টুরেন্ট যেহেতু সার্ভাইভ করবে না, এখানে আমাদের কিন্তু যারা আনডকুমেন্টেড যারা আছেন বাংলাদেশি অরিজিন, উনাদের কিন্তু ইনকামের ক্ষেত্রে মেজর একটা প্রবলেম হয়ে যাবে নাশিদ ভাই। এবং উনারা যেহেতু ইনকাম করতে না পারলে উনারা সাফার করবেন, এবং এর কনসিকুয়েন্সটা ফলো করবে বাংলাদেশ পর্যন্ত, কারণ উনারা রেগুলারলি উনাদের আত্মীয় স্বজনদের ফ্যামিলি মেইনটেনেন্সের জন্য একটা রিমিটেন্স পাঠান নাশিদ ভাই। ওই রিমিটেন্সটা বাংলাদেশে যাবে না। দিস ইজ দ্য প্রবলেম নাশিদ। অ্যাবসলিউটলি। আমাদের রুবেল আহমেদ আপনাকে প্রশ্ন দিয়েছে, আসসালামু আলাইকুম নাশিদ ভাই এন্ড তাজ ভাই, মাই ILR application is due on November this year. 1. IVA or bankruptcy is any effect ILR or citizenship application, any suggestion? মানে ভলেন্টারি একটা কি বলে IVF যেটা বলে সেটা, আর হচ্ছে ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসির জন্য যদি সিসিজে থাকে অসুবিধা হবে তাজ ভাই, IVF টা আমি ঠিক জানি না। তাজ ভাই IVF টা বলবেন আপনি? না, ওইটা উনার এফেক্ট হবে না নাশিদ ভাই। উনি ওইটা তো কোনো ক্রিমিনাল ম্যাটার না, উনার এফেক্ট হওয়ার কথা। ধন্যবাদ রুবেল আহমেদ। আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমাদের ইউটিউবের প্রশ্নগুলো আমরা প্রথমে দিব, তারপর আমরা ফেসবুক থেকে নেব। এইচ সোহেল, আমার কোর্ট ছিল 4 মার্চ, রেজাল্ট এখন পাই নাই, অ্যাসাইলাম কেস ছিল, হোম অফিস থেকে কোনো ব্যারিস্টার আসে নাই, পজিটিভ আশা করতে পারি কিনা ইনশাআল্লাহ। এইচ সোহেল, আপনাদের মতো প্রশ্নের জবাবটা দেওয়া অসম্ভব তাজ ভাইয়ের। আপনার রাজনৈতিক কেস, আপনার ব্যক্তিগত কেস, আপনার কি ধর্মীয় কেস নাকি সেক্সুয়াল ওরিয়েন্টেশন কেস আমরা জানি না। আপনি কি প্রমাণ দিয়েছেন জানি না, আপনি কি কথা বলেছেন আমি জানি না। এখন তাজ ভাই দেখি আপনাকে কি দেয়। তাজ ভাইকে ম্যাজিশিয়ান বলি। তাজ ভাই, আপনি সোহেল ভাইকে একটু আশ্বাস দেন যে তারটা হবে ইনশাআল্লাহ। তাজ ভাই প্লিজ। ভাইয়া, এই সময়ে হোম অফিস বা কোর্ট বলেন, আমরা কিন্তু অনেক ডিসিশন পাইতেছি, কোর্টেরও ডিসিশন পাইতেছি, হোম অফিসেরও ডিসিশন পাইতেছি। আমি সো ফার লাস্ট এক মাস থেকে প্লাস হয়ে গেল আমার নিজেরই অফিস বন্ধ। আমি অনেক ডিসিশন পাইছি হোম অফিস থেকে, কোর্ট থেকে, কিন্তু আমি কোনো চেঞ্জ দেখি নাই। এখন আপনি হোম অফিস আসে নাই, উইচ ইজ এ গুড সাইন। আপনাকে ক্রস এক্সামিন করা হয় নাই, হয়তো আপনি বেশি এভিডেন্স দেন নাই, কিন্তু এর অর্থ নাই যে আপনি পেয়ে যাবেন, কারণ অ্যাসাইলাম তো পাওয়া ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন, ওয়েট করেন, জাজেরা সব কিন্তু ওয়ার্কিং, সাম আর ওয়ার্কিং ফ্রম হোম, সাম ওয়ার্কিং ফ্রম দেয়ার চেম্বার। সো যেহেতু আপনার হিয়ারিংটা হইছে, সুনার লেটার আপনি ডিসিশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা একটু ইউটিউব চ্যানেলটা দেখবো। আমি আশা করব আপনারা ইউটিউবে যদি দেখেন এবং প্রশ্ন ছুড়ে দেন, আমাদের কন্ট্রোল রুমের সুদক্ষ কর্মকর্তা যারা আছেন তারা সেটা আপনাদেরকে দিয়ে দিবে। তাজ ভাই যে কথা বলছে দেখতে পাচ্ছেন, এটা লাইভে দেখা যাচ্ছে। সুতরাং লউইথ এন রহমানের তাজ সলিসিটার্স নাম দেখা যাচ্ছে এবং তাজ ভাইকে দেখতে পাচ্ছেন। TV3 বাংলা ইউটিউব পেজে যে আপনারা প্রশ্ন ছুড়ে দেন, আমি তাজ ভাইয়ের কাছে উত্তর এনে দেবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, তাজ ভাই, সালাম, আই হ্যাভ কোশ্চেন টু আস্ক। I came as student 2009. I applied for extension in 2013, but I submitted fake document, which is why they refused. I claimed asylum 2018. Will it affect my claim? 320 and asylum, Taj bhai, please. Again, নাসিব ভাই, 320 এবং আগে বাইতে যেটা বলছি, ঠইকের কারণে কারণ অ্যাসাইলুম রিফিউজ করবে না, কারণ অ্যাসাইলুম কিন্তু ওইসব জিনিসে এফেক্টেড নাই। কিন্তু আপনি যেহেতু ফেক ডকুমেন্ট দিচ্ছেন, ইট ইজ এন অ্যাডভার্স ফ্যাক্টর এগেইনস্ট ইউ, এবং এইটা নিয়ে আপনার ক্রেডিবিলিটি এফেক্ট করবে। ওরা বলবে যে যেহেতু তুমি একবার আমাদের সাথে ফ্লড করছো,
তুমি it is more likely that you are also fabricating your asylum application to prolong your stay in United Kingdom. তো ওই জন্য credibility issue আসবে ভাইয়া, ওইটা অ্যাভয়েড করতে পারবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন, আমাদের ফেসবুকে প্রচুর প্রশ্ন আসছে, ইউটিউবের প্রশ্ন আশা করছি আপনারা প্রশ্ন ছেড়ে দেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য রাখি আমরা। কোন প্রশ্ন কি আসলো? জি আসছে। অর্পণ আহমেদ ভাই, if I have 700 pound debt in my credit card, am I giving 10 pound a month? Is it going to affect my ILR application? না ভাইয়া, সিসিজে না থাকলে হবে না। তাজ ভাই একটু আশ্বস্ত করেন, পরপর 3টা কোশ্চেন পেলাম যে দেনা থাকলে, ডেপ থাকলে বা আইভিএফ থাকলে অসুবিধা হবে কিনা, কোনো অসুবিধা হবে না, একটু আশ্বস্ত করেন তাজ ভাই প্লিজ। ইনডেফিনেট লিভ এর জন্য ভাইয়া শুধু একটা জিনিস এফেক্ট করবে, ওইটা হচ্ছে কি আপনাদের যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং ওইটা যদি আনস্পেন্ট হয় তাইলে আপনাদের ইনডেফিনেট লিভ দিবে না। এবং যারা অ্যাপ্লিকেশন করছেন বা যারা লিভ টু রিমেইন মানে ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং আপনাদের এগেইনস্টে যদি কোনো পেন্ডিং কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন থাকে, ওইটাও সিমিলারলি এফেক্ট করবে। যতক্ষণ না পর্যন্ত ওই ইনভেস্টিগেশন ক্লোজ না হইছে আপনাদেরকে ইনডেফিনেট লিভ দিবে না। কিন্তু সিভিল জাজমেন্ট, আপনি ড্রাইভিং অফেন্স বলেন বা আপনি একটা ডেট ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্টে গেছেন, ওইগুলা আপনার ইনডেফিনেট লিভ এফেক্টেড করবে না। তাজ ভাই ধন্যবাদ অত্যন্ত সুন্দর উত্তর দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, প্রশ্নটা কি আছে। বেশ কিছু প্রশ্ন ফেসবুকে চলে আসছে, আমি দেখেছি। প্রশ্নটা চলে আসছে মোহাম্মদ সাইফুল আলম মোহন, one of my relatives started work on 2nd March 2020 as first government guidelines was paying up to 21st March 2020. Following the government first guidance, they put her in temporary leave for 2nd April. Now again the government guidance extended up to 19 March and her employers say they cannot pay her because they submitted her P60 in HM revenue, want her to know the right. তাজ ভাই ফলোর কথা বলছে যে প্রথম ডেটটা ছিল 28 ফেব্রুয়ারি, পরে সরকার সেটা অ্যামেন্ড করে 19 মার্চ করেছে। যেহেতু ভদ্র মহিলা 19 মার্চ কাজ করছিলেন, সুতরাং তিনি বলছেন তিনি কি ফলোতে যেতে পারবেন কিনা, কিন্তু তার মালিক বলছে তো আমরা তো P60 ইস্যু করে দিয়েছি, আমরা গেটওয়েতে আরটিআই তথ্য দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে এটা অ্যাকাউন্টিং এর প্রশ্ন হতে পারে, আপনি কি বলবেন তাজ ভাই প্লিজ? P60 যদি অলরেডি ইস্যু করে দেওয়া হয় নাসিব ভাই, ওইটা তো আর কোনো চেঞ্জ করা যাবে না। এবং ওনার তো যেটা হচ্ছে কি এমপ্লয়ার চাইলে তো ওনাকে ওই 80% স্যালারি তো ক্লেম করতে পারবে গভর্নমেন্টের কাছ থেকে। এবং আমি পুরা বুঝি নাই যে ওনার এক্সাক্ট প্রশ্নটা কি নাসিব ভাই। ওটা ছিল সরকার প্রথমে বলেছিল 28 ফেব্রুয়ারি পর্যন্ত যারা কাজ করবে তারা ফলো পাবে, পরবর্তীটা 19 মার্চ পর্যন্ত এগিয়ে এনেছে, যেহেতু 23 মার্চ থেকে তারা শাটডাউন করেছে। উনি 23 মার্চে কাজ করতেন, 19 ফেব্রুয়ারি করেননি উনি। তার ফলে সেকেন্ড ঘোষণায় উনি ফলোতে এন্টাইটেল এলিজিবল, তো ওনার এমপ্লয়ার দিতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে এটাই। এমপ্লয়ার তো দিতে পারবে না নাসির ভাই, ওইটা তো কন্টিনিউ হবে তাই না? ওইটা তো কতদিন চলবে উই ডোন্ট নো, কতদিন চলবে এটা তো। এপ্রিল চলে গেছে, মে মাস তো ডেফিনেটলি চলবে, মে জুন জুলাই উই ডোন্ট নো হাউ লং দ্য গভর্নমেন্ট উইল পে দিস। ওইটা হবে, কিন্তু যেটা হচ্ছে কি প্রবলেম যেটা নাসিদ ভাই, যদি আপনাকে আপনার এমপ্লয়ার যদি কাজে রিকল করে, এমপ্লয়ার বলে যে তুমি কাজে আসতে হবে, আমার আই হ্যাভ সাফিসিয়েন্ট রানিং ওয়ার্ক ফর ইউ, এবং আপনি যদি কাজে না আসেন তাইলে আপনাকে কিন্তু ওই পার্লাতে আপনি যেতে পারবেন না, কারণ এটা আপনার এমপ্লয়ারের সোল ডিসক্রেশন। এবং অনেকে মনে করতেছেন নাসিদ ভাই এটা উনাদের হাতে কন্ট্রোল, কিন্তু রিমোট কন্ট্রোলটা কিন্তু এমপ্লয়ারের কাছে নাসিদ ভাই। আজকে দেখেন অনেক অর্গানাইজেশন কিন্তু খোলা, কামকাজ চলতেছে, কিন্তু অনেকে এইটার অ্যাডভান্টেজ নিতে চাইতেছেন, বলতেছেন এমপ্লয়ারকে আমি কাজে আসবো না, আপনি আমার জন্য 80% স্যালারি ক্লেম করেন। 80% স্যালারি সরকার শুধু ওই ক্ষেত্রে দিবে
যেই সব এমপ্লয়ারের কাজ নাই, আপনি যদি ভলান্টারিলি বলেন যে আমি কাজে আসবো না বা আমি সিকিউর ফিল করতেছি না, দেন ইউ আর স্ট্রিক্টলি নট এলিজিবল ফর দিস, নাসিব ভাই। এবং এইটা যারা এমপ্লয়ার আছেন উনারে সবাই আমরা কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কারণ এইটা এইচএমআরসি সিস্টেমেটিকলি এই জিনিসটা মনিটর করবে এবং আপনার প্রিভিয়াস এমপ্লয়মেন্ট রেকর্ডটা, মানে এমপ্লয়ারের রেকর্ডটা দেখবে যে আপনি কতজন স্টাফ ছিল, কিরকম স্যালারি দিচ্ছেন, হঠাৎ করে ওইটা ইনক্রিজ হয়ে গেল, ইট ইজ নট পসিবল। তো এই ক্ষেত্রে নাসিব ভাই, আমাদের যারা আছে স্টুডেন্ট সেক্টরে যারা কাজ করতো, ওনারা গ্রেটলি এফেক্টেড, কারণ অনেকে অনেক কারণে নাসিদ ভাই ইনকামটা কিন্তু ভেরি লোয়ার ফিগার দেখাইছেন, এর কারণে ওনারা কিন্তু এটা থেকে বেনিফিটেড হইতে পারবেন না তেমন একটা, একটু নমিনাল একটা অ্যামাউন্ট পাবেন। তাজ ভাই, আপনার ক্লায়েন্ট যেমন গোপন করে আপনাকে ফোন করলে টেলিভিশনে আপনি ফোন কণ্ঠ শুনে বলে দেন আপনি আমার ক্লায়েন্ট, এই ভদ্রলোক দুইটা ফেসবুক আইডি থেকে একই প্রশ্ন দিয়েছে, আইভিএফ এবং আপনার তার ব্যাংকরাপসির বিষয়টা আপনি তার উত্তর দিয়ে দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা একবার প্রশ্ন করেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার, তা না হয়তো একই প্রশ্ন বারবার আসলে কিন্তু অন্যরা বঞ্চিত হবে। এটা কিন্তু আমাদের একটা শিক্ষা যে আমরা অনলাইনে বুঝতে পারলাম। আমরা পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, প্রশ্নটা দেখে যাই। বদরুজ্জামান রিয়াদ বলেছে, আসসালামু আলাইকুম, মাই টেম্পোরারি ভিসা expire very soon, can I apply ILR now? I had TOEIC issue and I got human rights allowed in my court and judge innocent me and I don't pass B1 and life in the UK, so what can I do now please? ওনার টোয়েক ছিল, টোয়েক থেকে এলিমিনেট করেছে, বলেছে উনি ইনোসেন্ট, ওনার আইএলআর পেন্ডিং, উনি লাইফ এন্ড ডিউকে পাস করতে পারেননি, বি1 পাস করতে পারেন না, আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন কিনা তাজ ভাই? উনি কারেন্টলি কি ভিসায় আছেন? উনি টেম্পোরারি ভিসা বলেছেন, হতে পারে স্পাউস, হতে পারে 10 ইয়ার্স, হতে পারে স্টুডেন্ট, সেটা আমরা জানি না, তবে ওনার ভিসা আছে এবং চেইন আছে, টোয়েক থেকে এলিমিনেট হয়েছে। উনার যদি টেম্পোরারি কোনো ভিসা থাকে, উনি বর্তমান সময়ে উনি আইএলআর অ্যাপ্লিকেশন করা উচিত নাই, যেহেতু উনি ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারতেছেন না। কিন্তু যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাবে, অল্টারনেটিভ কোনো অপশন নাই এবং ল্যাঙ্গুয়েজ দিতে পারতেছেন না বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করে দেন এবং ওখানে এক্সপ্লেইন করে দিবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট করে দিবেন, ইট শুড বি অলরাইট। আপনি কি সেট এলআর করতে বলতেছেন তাজ ভাই, বা সেট ও করতে বলছেন, না এফএলআর এফপি করতে বলছেন? নাশিদ ভাই, সেট এলআর indefinite leave application on the 10 years continuous lawful residence এর গ্রাউন্ডে অনলাইন করে নিতে পারেন যদি ভিসা এক্সপায়ার হয়ে যায়। কিন্তু কেউ যদি টেম্পোরারি ক্যাটাগরি মনে করেন EX1 এ আছেন, বা আপনার স্টুডেন্ট রানিং ভিসা আছে আরো 6 মাস আছে, বা আপনার স্পাউস ভিসা আরো 1 বছর রানিং আছে, আপনি বাকি সব রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল না হইলে ইউ ক্যানট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এক্সিলেন্ট তাজ ভাই, খুব সুন্দর প্রশ্নের জবাব দিলেন। তাজ ভাই, আমরা ছোট্ট করে ঘুরে আসবো তাজ সলিসিটর ওয়েবসাইট থেকে। আমরা যে দেখতে যাচ্ছি তাজ সলিসিটর ওয়েবসাইটটা দেখি। তাজ সলিসিটর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, লন্ডন, কার্ডিফ, বার্মিংহাম অফিসের ফোন নম্বর দেওয়া আছে, ইমার্জেন্সিতে তাজ ভাইয়ের ফোন নম্বর দেওয়া আছে, যেটা সারাদিন আজকে বেজেছে। আল্লাহ রাস্তায় আপনার টেক্সট করেন, এখানে টেক্সট করে তাজ ভাইটা পাবেন। এখানে অ্যাবাউট তথ্য পাবেন, ওভারভিউ পাবেন, সার্ভিসের মধ্যে ইমিগ্রেশন, ফ্যামিলি, প্রপার্টি, ক্রিমিনাল লিটিগেশন, এগুলো পাচ্ছেন, এবং টিমের গ্যালারিতে ছবি আছে এবং কন্ট্রাক্ট ট্রাস্টের ব্যাপারে এখানে বিভিন্ন দেওয়া আছে, ফি দেওয়া আছে, লিগ্যাল ফি কত, ইমিগ্রেশন, কনভেন্সিং, এগুলো আপনার চোখ বুলিয়ে নিতে পারেন তাজ ওয়েবসাইটে। এবং এরপর তাজ ভাই সম্পর্কে তার এইটার ছোট করে তৈরি করেছিল সেটার সম্পর্কে এখানে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন তাজ ভাই কিভাবে করে তার এই তাজ সলিসিটর সাম্রাজ্য গড়ে উঠেছে। এবং পরবর্তী সময় দেখতে পারেন টিমের ছবি আছে, বিভিন্ন কর্মকাণ্ডের ছবি আছে, ম্যাপ দেওয়া আছে, এখানে কোথায় কোনটা 4টা অফিসিয়ালি ম্যাপ দিয়ে দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং পরবর্তী সময় দেখতে পারেন এখানে যে লিগ্যাল এইড আছে, ফ্যামিলি অ্যান্ড চিলড্রেনের সেখানে, এবং অন্যান্য বিষয় এখানে তথ্য দিয়ে দেওয়া আছে। তাজ ভাই, যে কথা বলছিলাম, আমরা গতকালকে খবরে দেখতে পেলাম ভয়ঙ্কর হারে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গিয়েছে, এবং আজকে দেখলাম 550 মিলিয়ন পাউন্ড সেক্সুয়াল অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সোশ্যাল সেক্রেটারি দিয়েছেন, এক্সট্রা দিয়েছেন, প্রীতি প্যাটেলের পরেও এটা দিয়েছেন। আমাদের দুঃখজনক, আমাদের সমাজে ঘটছে, হত্যাকাণ্ড হয়েছে, 12টা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মৃত্যু হয়েছে তাজ ভাই।
এবং আমরা এটা ভয়ঙ্কর হারে কোথাও 30, 35, 40, 50% পর্যন্ত বেড়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। তাজ ভাই, আপনার তো লিগেলি আছে ফ্যামিলি অ্যান্ড চিলড্রেনে, আপনার তো খুব দুরূহ অভিজ্ঞতা আছে, কি বলবেন প্লিজ বলেন। Nashit bhai, my apology to you is 76 million pound. Sorry, 76 million. Yes, yes. Thank you. 76 million pound. ওই সেক্রেটারি অফ স্টেট ওটা আজকের নিউজে বলছেন। তো জি জি, ডোমেস্টিক ভায়োলেন্স নাশিদ ভাই বাড়তেছে। এখন কেউ যদি মনে করেন ভিকটিম, তাইলে আপনারা মনে করেন এখানে তো পুলিশ কল করলে পুলিশ আসবে, পুলিশি কারবার ওরা চালাইবে, কিন্তু আপনারা এর বাইরে ফ্যামিলি কোর্ট থেকে আপনারা একটা যেটার নাম হচ্ছে কি নন মলেস্টেশন এবং অকুপেশন অর্ডার, এই দুইটা জিনিস আপনারা আনতে পারেন এক্স পার্টি বেসিস ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন করে। যেমন পুলিশ স্টেশনে কেউ গেলে কারো কোনো পয়সা দেওয়ার লাগে না, ওখানে আপনি সরকারি সলিসিটার পাবেন। তো যারা লিগেল এইডের কাজ করে, আমরা ওই নন মলেস্টেশন অকুপেশন অর্ডারটা আপনাদেরকে নিয়ে আনতে পারি, মানে একজন ওইটা ফ্যামিলি কোর্ট থেকে আনতে হবে। ওইটার সাথে তাজ ভাই আমার একটা প্রশ্ন আছে, এই নন মলেস্টেশন অর্ডারের জন্য তো সলিসিটরের কাছে যেতে হবে, সলিসিটর অফিস যদি বন্ধ থাকে তারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে, কার কাছে যাবে? নাশিদ ভাই আমি তো জানি না বাকি খবর, বাট আমরা তো একদিনও তো বন্ধ করি নাই, আমরা তো সব সময় তো সার্ভিস দিয়ে যাইতেছি। আমি 24 মার্চে আমার অফিস বন্ধ করার পরে নাশিদ ভাই আমি 13 থেকে 14 ঘন্টা মিনিমাম কাজ করতেছি। জি জানি। এবং উইকেন্ডে বাসা থেকেও কাজ করতেছি। তো ওই ইমার্জেন্সি কাজগুলা তো আমরা করতেছি, ফ্যামিলিও করতেছি, ইমিগ্রেশনও করতেছি, তো প্রপার্টিরও কাজ কিন্তু চলতেছে। তো নাশিদ ভাই এখানের মধ্যে কোনো লাক্সারি নাই। তো এখন যেই সলিসিটার্স ফার্ম গুলা খোলা আছে, যারা লিগেল এইড আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করেন যে আপনার যদি হাজবেন্ড বা ভায়োলেন্ট হন, এখানে শুধু হাজবেন্ড হইলে হবে না নাশিদ ভাই, এখানে ওয়াইফরাও অনেক সময় ভায়োলেন্ট থাকতে পারেন। অনেক ক্লায়েন্টরা আমি লাস্ট 3-4 সপ্তাহে শুনছি যে উনারা বাসায় আছেন, কাজ টাজ নাই, উনাদের ওয়াইফরা কিন্তু রীতিমতো উনাদেরকে প্রচার করতেছেন, হাজবেন্ডরাও কিন্তু অর্ডার নিয়ে আসতে পারেন নাশিদ ভাই। তো এইটার ক্ষেত্রে বাচ্চারাও এফেক্টেড। তো আমরা চেষ্টা করব নাশিদ ভাই, দিস ইজ এ স্টেট অফ ইমার্জেন্সি, এই জন্য একে অন্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ জিনিসটা সমঝোতা করার দরকার হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে। কিন্তু যদি না হয় একান্ত, এখানে যদি ফিজিক্যাল হয়ে যায় এবং ইট বিকাম আনবেয়ারেবল ফর সামবডি টু লিভ উইথ অ্যানাদার পার্টনার, তো তাইলে তো আর কোনো কিছু করার নাই নাশিদ ভাই, আপনি কোর্টে যাইতে হবে, ওইটা নিয়ে আসতে হবে। এবং এটা সলিসিটার ছাড়া হবে না, আপনারা আমাদের কাছে আসতে হবে বা টেলিফোনে ইনস্ট্রাকশন দিতে হবে, তারপরে আমরা কোর্ট থেকে ওই অর্ডারটা নিয়ে আসবো আপনাদের। তারপরে অত্যন্ত রিলেভেন্ট প্রশ্ন, এমআই শিমু, তিনি এদেশে আসছেন 2014 সালে, তার ভিসা শেষ হয়েছে ডিসেম্বর 2019-এ, তিনি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছে, যেটা 25শে ফেব্রুয়ারি 2020-এ অ্যাপ্লাই করেছে। তাকে এর মধ্যে ব্যাচেলার পাস করে গিয়েছে, কিন্তু হোম অফিস তাকে অ্যাপিল রাইট দিয়েছে বাংলাদেশ থেকে, ইন কান্ট্রি অ্যাপিল রাইট দেয়নি। সে এখন যেটা করছে, কোভিড-19 এর জন্য যে বিশেষ ভিসা আবেদন আছে, যে আমি দেশে ফেরতে পারছি না, আমাকে মে মাসের 31 তারিখ পর্যন্ত ভিসা বাড়িয়ে দাও, সেটা অ্যাপ্লাই করেছে। তার জন্য আপনার কি অভিমত? ইট ইজ নট অ্যাপ্লিকেবল টু হিম নাশিদ ভাই। না, সে যদি যুক্তি দেয়, তাহলে আমি তার পক্ষে বলছি, আমি বাংলাদেশে যেতে চেয়েছিলাম, আমি যেতে পারিনি, আমি ইন কান্ট্রি অ্যাপিল রাইট করতাম, আমি করতে পারিনি, আমি আটকে গেছি, প্লেন নাই, বর্ডার বন্ধ, বিমান বন্ধ। উনি তো ওনার ডিসিশনটা ওরা সার্টিফাই করতে, ওনাকে ইন কান্ট্রি আপিল রাইট দেয় নাই, উনি ওটা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারেন। ইফ হি গট এ গুড কেস, হি ক্যান চ্যালেঞ্জ দ্য সার্টিফিকেশন অফ দ্য কেস। তো যেটা উনি হিজ গট এ গুড আর্গুমেন্ট, কিন্তু ওই ব্যাপারে কোনো প্রভিশন নাই। প্রভিশন হচ্ছে কি নাশিদ ভাই, যারা এখানে মনে করেন স্টুডেন্ট আছে, ভিজিট ভিসায় আছে, বা অনেকে ইনভেস্টর ভিসা আছে, যারা বাংলাদেশে ব্যাক গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে বা ভিসা এক্সপায়ার হইবার আগে বাংলাদেশে চলে যেতে হবে,
উনাদের জন্য 31 মে পর্যন্ত ওই স্পেশাল কনসেশনটা দেওয়া হয়েছে, নট ফর হিম। উনি যদি আর্গুমেন্ট করেন বা উনাকে সিম্পল উত্তর হচ্ছে, উনাকে তো বলছে 28 ডেজ এর ভিতর দেশে গিয়ে আপিল করার জন্য। আপনি যদি সবকিছু ইমপ্রুভ না হয়, আপনি 3 মাস পরে গিয়েও দেশে আপিল করলে আপনার ওইটা ওরা অ্যাকসেপ্ট করবে। আপনার এটা আইনের মধ্যে কোনো কিছু লেখা নাই, কিন্তু আপনি যে আর্গুমেন্ট দেখাইতেছেন ওই আর্গুমেন্ট নিয়ে আপনি কিন্তু পার পাবেন না। অত্যন্ত সুন্দর রিলেভেন্ট প্রশ্ন দিয়েছেন। তাছাড়া একটি প্রশ্ন, এই ধরনের যারা ব্যক্তি আছে, আপনি বলেছেন যে কার্টেলমেন্টটা এবং তার যে সেকশন 94 এ বলেছে ইন কান্ট্রি অ্যাপিল রাইট থাকবে না, দেশে যে করো, জুডিশিয়াল রিভিউর কথা বলেছেন, ছোট্ট করে ব্যাখ্যা করবেন তাজ ভাই প্লিজ। সার্টিফিকেশনটা হচ্ছে কি নাসিব ভাই, যে তোমার কেসটা পুয়ার, ওইটা সাকসেসফুল হবে না। there is no realistic prospect of a successful outcome before an immigration judge। এটার মধ্যে অনেক কমপ্লিকেশন আছে। তো ওখানে এটা কেস সার্টিফাইড হবে কি না, একজন ইমিগ্রেশন অফিসার তার ডিসক্রিপশন এক্সারসাইজ করবে যে এই ডিসিশনটারে সার্টিফাই করবে কিনা। এখন সার্টিফিকেশনটারে আপনি চ্যালেঞ্জ করতে পারেন অন দ্য গ্রাউন্ড অফ, এটা জুডিশিয়াল রিভিউর কয়েকটা গ্রাউন্ড আছে, একটা হচ্ছে কি আনরিজনেবলনেস, আর একটা হচ্ছে ইররাশনালিটি। তো ওইসব গ্রাউন্ডে যদি আপনি, এই জন্য আমি আগে যেটা বলছি, যদি আপনার স্ট্রং কেস থাকে দেন ইউ ক্যান চ্যালেঞ্জ দ্য সার্টিফিকেশন অন ওয়ান অফ দোজ গ্রাউন্ডস। ওকে, এখানে ইলিগালিটি ইস্যুটা নর্মালি আসবে না, কারণ it is for different types of cases. It's normally the discretion should have been exercised differently, which on the ground of irrationality and unreasonableness you can challenge the Secretary of State। এবং ওইটা অনেক সময় চ্যালেঞ্জ করার পরে দেখা যায় অনেকের লাকে কিন্তু ফেভার করে, ওরা কিন্তু ওই প্রি অ্যাকশনের রিপ্লাই দেয় যে আমরা ওইটা আবার কনসিডার করব, কনসিডার করে ওইটা হয়তো আবার ওরা রিসিভ করবে, কিন্তু দিস টাইম ডিফারেন্স যেটা আসবে, আপনাকে ইন কান্ট্রি আপিল রাইট দিবে। তাজ ভাই ইমস হোসেন বলেছেন তিনি 5 ইয়ার রুটে আইএলআর অ্যাপ্লিকেশন করেছেন 15 ফেব্রুয়ারি। তিনি তার নিজের অ্যাপ্লিকেশন নিজেই করেছেন, কোনো আইনজীবী ছিলেন না। তিনি দুটো ভুল করেছেন। একটা হচ্ছে তিনি বলছেন তিনি রেন্ট দেন, কিন্তু তিনি দেন না, তার স্ত্রী রেন্ট দেন। তিনি যখন বায়োমেট্রিক দেন একটা কভার লেটারে বলেছেন আমি এটা ভুল করেছি। আরেকটি বলেছে তার 511 পাউন্ডের সিসি যে আছে, এখন সেটাও তিনি মেনশন করেন না, এবং যেটা তিনি কভার লেটারে দিয়েছেন কিন্তু সেটাও তিনি মেনশন করেননি। তার যদি দুটা সিনারিও আপনি প্রশ্ন করছি, সিসি যেটা আছে তিনি উল্লেখ করেননি এবং পরবর্তী সময় নোটে দিয়ে দিয়েছেন বা দেননি, কি হবে তাজ ভাই? এফেক্টেড হবে না নাসিব ভাই, টেনশন এফেক্টেড হবে করার না? কিছু না। জি আচ্ছা। আর সে রেন্ট দেয় কি বউ রেন্ট দেয়, এটার মধ্যে কোনো পার্থক্য করবে না, এটা সেম জিনিসই থাকবে তাজ ভাই? It is not a major mistake or omission, Nashib bhai. I don't think it will be a problem. অ্যাবসলিউটলি তাজ ভাই। তাজ ভাই, 1 মাসের বেশি লকডাউন হয়ে গেল, লোকদেরকে আপনি নিয়মিত অফিসে বসে আপডেট দিয়েছেন, লয়েত এন রহমান এসে আপডেট দিচ্ছেন, তৃতীয়বারের মতো লয়েত এন রহমানে আপনি আসলেন, কিন্তু তাজ ভাই তারপরে প্রশ্নের শেষ নেই। কিন্তু আপনারা তো আশা করছি না যে আমাদের এটা হাজার হাজার লোক সবাই দেখছে, সবাই এটার সমাধান পাবে, সবাই ততষ্ট ভয়ে আছে, অনেকে রাত্রে দুঃস্বপ্ন দেখছে। তাজ ভাই, তাদের আশ্বস্ত করার জন্য আপনি কি বলতে পারেন প্লিজ? তাজ ভাই এটা শেয়ার দেওয়ার জন্য বলেন, যে এটা যেন আপনার এই অভয় বাণীটা সবাই শুনতে পারে, একটু এটাও বলে দেন প্লিজ। নাসিব ভাই, যাদের টেম্পোরারি ভিসা আছে আপনারা ওভারস্টে করবেন না, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ফি দিতে না পারলে আপনারা ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করবেন। যারা অলরেডি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন, এক ভাই বলছেন 15 মাস থেকে ওয়েট করতেছেন, আপনারা ওয়েট করেন, ইমিডিয়েটলি কোনো কিছু পাবেন না। এবং যাদের কোনো কেসই নাই, আমি মনে করি যে আপনারা চিন্তা ভাবনা করেন, লকডাউন শেষ হইলে আপনারা করে এটলিস্ট হোম অফিসের নোটিশে আপনারা আসেন, এবং অনেক প্রশ্নের উত্তর আমরা জানি, আমাদের কাছে নাই, আমরা 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 জানি না। যেই জায়গায় আপনারা দেখতেছেন যে ডেইলি প্রেস ব্রিফিং এ মিনিস্টার বলতেছেন যে we do not know, government civil servants are telling that we do not know, and unfortunately আমরা যে ডিপার্টমেন্টের সাথে কাজ করতেছি which is হোম অফিস, ওখানকার
দায়িত্ব সম্পর্কে আপনারা তো খুব ভালোই জানেন, আমরা তো অনেক কিছু অনেকবার বলে আসতেছি। এট দ্য মোমেন্ট কোনো গাইডলাইন্স নাই। জাস্ট বিফোর দ্য লকডাউন আমরা উই লস্ট ওয়ান অফ দ্য টপ সিভিল সার্ভেন্ট, যিনি হোম অফিসের অনেক দিন থেকে কাজ করতেন এবং ইফেক্টিভলি হি ওয়াজ এ স্পিন ডক্টর ফর দ্য হোম সেক্রেটারি ওর ইমিগ্রেশন মিনিস্টার। উনি হোম সেক্রেটারির সাথে উনার পার্সোনাল প্রবলেম হওয়ার কারণে উনি চাকরি থেকে রিজাইন করছেন। প্রাইম মিনিস্টার ওয়াজ কোয়াইট, আমার মনে হয় নাশিদ ভাই, কারেক্ট মি ইফ আই এম রং, হি ইজ অলরেডি pursuing a case to the employment tribunal against the জি home জি secretary. তো এইটা কিন্তু ডেফিনেটলি এই কেসটা আমার যতটুকু অ্যাসেসমেন্ট নাশিদ ভাই, আমি প্রেডিক্ট করতেছি যে এটা হোম সেক্রেটারির এগেইনস্টে যাবে। কিন্তু যাবে। খারাপ দিক হইলে যেটা করবে ওরা, হোম সেক্রেটারি যেহেতু প্রাইম মিনিস্টারের সাপোর্ট আছে সব সময় উনার প্রতি, ওইটা হয়তো আউট অফ কোর্ট ওরা সেটেলমেন্ট করে দিবে ওনার সাথে, তখন আমরা আর কিন্তু কিছু দেখবো না। আদারওয়াইজ ইফ দিস বিকাম এ কন্টেস্টেড কেস, ওইটা উনি ডেফিনেটলি উইন করবে। তো আমি ভাই, ব্রাদার এন্ড সিস্টার, হোয়াট আই এম টেলিং ইউ, যে আপনারা ওয়েট করেন একটু পেশেন্টলি, এবং আপনাদের জন্য কোনো ধরনের জেনারেল কোনো কমা নাই। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে হবে, নর্মাল ওয়েতে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা যারা এফেক্টেড হয়েছি সবচেয়ে বেশি, মনে করেন আমাদেরকে ওরা স্ট্যান্ডার্ড কাগজের ডাইরেকশন দিয়ে দিছে, হিয়ারিং এর জন্য হইছে, কিন্তু কোর্টের বান্ডুল দিতে হবে, উইটনেস স্টেটমেন্ট দিতে হবে, এইগুলা কেস ম্যানেজমেন্ট হিয়ারিং হবে। কিন্তু আমরা কিভাবে এগুলা করবো নাশিদ ভাই? আজকাল দেখেন ওরা বলতেছে, আমাকে ওই দিন একটা ফ্যামিলি কোর্টের এক জাজ বললেন যে তোমার ক্লায়েন্টের তো ইমেইল আছে, ইমেইলে কমিউনিকেশন করো, এই করো সেই করো। আমি বললাম যে আপনি কি মনে করেন যে এই দেশে এত মডার্ন হয়ে গেছে মানুষের, আমার ক্লায়েন্টের ইন্টারপ্রিটার লাগবে? সে সে ইমেইল সে ইউজ করে না, তো আমি কিভাবে কমিউনিকেট করব? আমি আমার ক্লায়েন্টকে ফোন দিছি, সে বলছে তার বাসায় একটা প্রিন্টার নাই। তো প্লিজ আপনারা ডু নট অ্যাসিউম দ্যাট এভরিবডি গট এ ইন্টারনেট, এভরিবডি গট এ প্রিন্টার, ওর এভরিবডি ইজ কম্পিউটার লিটারেট, যে ওরা তাজ ভাই, প্রিন্ট আউট করতে পারবে, এই করতে নুরুল পারবে। আফসার তো একটি প্রশ্ন করেছে, অত্যন্ত দুঃখজনক প্রশ্ন। ওনার ভিসা শেষ হচ্ছে 1 জুন, তার সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে আনতে হবে, পেন্ডিং এর জন্য তিনি পাচ্ছেন না, করতে পারছেন না। আমরা কম্পিউটারে দেখি কি সরকার ঘোষণা দিয়েছে 31শে মে পর্যন্ত যাদের ভিসা শেষ হবে, তার একদিন পর হচ্ছে মাত্র একদিন পর 1 জুন তার ভিসা শেষ। তিনি তো এই সুবিধা পাবেন না তাজ ভাই। আপনি সরকার যে ঘোষণা দিয়েছে আমরা একটু কম্পিউটারে দেখলে আমাদের জন্য সুবিধা হয়, যে 24শে জানুয়ারি থেকে শুরু করে 20শে মে, 24শে জানুয়ারি থেকে শুরু করে 20শে মে আপনারা দেখতে পাচ্ছেন যার ভিসা শেষ হবে তারা অটোমেটিক ভিসা পাবে, এবং এই যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। নুরুল আফসার এটা পারছেন না, একদিনের জন্য যদি লকডাউনটা বাড়িয়ে দেয় তখন করবে। তার কাজ লেটার নেই, তিনি যেতে পারছেন না, তিনি কি করবেন তাজ ভাই? সরকার তো এটা এক্সটেন্ড করেনি এখনো। এটা যেহেতু লকডাউনটা এক্সটেন্ড হইছে, আমার মনে হয় যে ভেরি শর্টলি আরেকটা অ্যানাউন্সমেন্ট আসবে, ওই 31 মেটা এক্সটেন্ড করা হবে ভাইয়া, এটা ডেফিনেটলি এক্সটেন্ড করা হবে। আচ্ছা, তাহলে ধন্যবাদ তাজ ভাই থেকে আশ্বস্ত করার জন্য। দর্শক আপনাদের বলছি, আমরা ইউটিউবে অনেক প্রশ্ন পেয়েছি, একটার পর একটা ইউটিউবের প্রশ্নের উত্তর দিব আমরা ইনশাআল্লাহ। আমরা যত পারি ইউটিউবের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নে যাই, আবার ইউটিউবে আপনারা প্রশ্ন ছড়িয়ে দিতে থাকেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী প্রশ্ন দেখছি শামসুল আরিফিন, সালাম ভাই, ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার হিউম্যান রাইটস টু ইউকে হোম অফিস উইথ অ্যান ইনভ্যালিড পাসপোর্ট? ইফ not, then if possible to apply with provisional UK driving license? Thank you. ভাই শামসুল আরিফিন, ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 34 বলে দেওয়া আছে ভ্যালিড ন্যাশনাল আইডি বা পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। সেখানে ক্যাভিয়াট দেওয়া আছে, বলা হচ্ছে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায়, আপনার ন্যাশনাল অথরিটির কাছে পাসপোর্ট অ্যাপ্লাই করতে না পারেন, বা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, বা পুরনো পাসপোর্ট দিয়ে করতেছে, নতুন পাসপোর্ট কেন পাচ্ছেন না, ব্যাখ্যা দিলে আপনি করতে পারেন। তাজ ভাই এ ধরনের শতাধিক মামলা করেছেন পাসপোর্ট ছাড়া, মানে একটা অত্যন্ত জটিল একটি আইডি ফ্রড এর মামলা উনি করছেন, যার 2-3টা পাসপোর্ট আছে, 2-3টা আইডি আছে, তিনি ব্যাখ্যা দিয়েছেন, সত্য কথা বলে দিয়েছেন। দেখি তাজ ভাই আপনাকে কি উত্তর দেন। শামসুল আরিফিন, তাজ ভাই ওনার এক্সপায়ার পাসপোর্ট আছে, উনি কি করে করতে পারেন প্লিজ?
আমার জানা মতো বাংলাদেশ হাই কমিশন মনে হয় অলরেডি অপারেশনাল হয়ে গেছে নাসিব ভাই। নর্মাল সিচুয়েশনে উনি জি এক্সপায়ার পাসপোর্টের ডিটেলস দিয়ে উনি একটা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে ওই রিসিট দিয়ে উনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন, এবং হোম অফিসকে 3 মাস 4 মাস পরেও পাসপোর্ট দিলে কোনো অসুবিধা নাই। এক্সেপশনটা যেটা হচ্ছে কি, যারা পাসপোর্ট অবটেইন করতে পারবেন না, যেটা আপনি একটু আগে যেটা বলছেন যে ওই থেকে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট নিছেন, এখন উনার রিয়েল নামে উনি অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু জি বাংলাদেশ হাই কমিশন তো উনাকে আরেকটা পাসপোর্ট দিবে না। দিবে না। ওরা বলবে যে তোমার তো অন্য নামে অলরেডি আমরা পাসপোর্ট ইস্যু করছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওই জি সিচুয়েশনে উনার পাসপোর্ট ছাড়া অ্যাপ্লিকেশন করা হইতেছে। অনেকের আরেক কারণ আছে যাদের আইডি ভেরিফাই করা যায় না নাসিদ ভাই। টেক ফর এক্সাম্পল, অনেকে বিহারি কেস আছে, অনেকে লং টাইম থেকে বাংলাদেশের বাইরে আছেন, উনাদের মানে লোকালি গিয়ে কোনো আইডি ভেরিফিকেশন করতে পারবে না, ওরা এইসব এক্সকিউজ দেখাইয়া বিনা পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। আই এম ডুইং এন অ্যানাদার কেস ফ্রম এ পারসন ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ার কিন্তু পাসপোর্ট পাওয়া ভেরি ডিফিকাল্ট নাসির ভাই। ওইটা যদি জি লোকালি ওরা যদি আইডি ভেরিফাই না করতে পারে, পাসপোর্ট দিবে না, ওয়েদার ইউ আর এ হিন্দু অর মুসলিম। তো উনার জি ওইটা কয়েকবার অ্যাটেম্প্ট করে ওরা ভেরিফাই করতে পারে নাই। তো উইথ অল দিস এক্সপ্লেনেশন এন্ড এভিডেন্স উই মেড এন অ্যাপ্লিকেশন। তো ওরা হোম অফিস ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে আর কি। তো ওই এক্সেপশন গুলা যদি না থাকে, তাহলে নর্মাল সিচুয়েশনে আপনি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ধন্যবাদ। তাহলে একটা খবরে চলে যাচ্ছে। আমরা খবরে কি দেখতে পাচ্ছি, করোনা ভাইরাসের লকডাউনের সময় পুলিশ 9,000 লোককে ফাইল করেছে যারা লকডাউনের আইনটা ব্রেক করেছে, করোনা ভাইরাস অ্যাক্ট 2020 ব্রেক করেছে। এর মধ্যে 400 লোককে তারা সেকেন্ড টাইমের জন্য করেছে, মানে ফাইন পাওয়ার পর তারা সেকেন্ড টাইম ফাইন পেয়েছে, রিপিটেড অফেন্ডার হিসেবে তারা আসছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে তাদের সারা জীবন থাকবে। এত বলার পরও এই দেখেন যে পার্কে যে মুরগির পায়খানা ছড়িয়ে দিয়েছিল সেরকম অবস্থা, পার্কে ঘুরতে বেড়াতে লোকজন যাচ্ছে, বারবিকিউ করছে, করোনা পার্টি করছে। আপনি বাংলা ভাষাভাষী যারা এরকম করে তাদেরকে কি বলবেন তাজ ভাই প্লিজ? নাসিব ভাই, আমরা তো দরকার না হইলে কেন বাইরে যাব, এবং আই এম হোপিং নাসিব ভাই আমাদের কমিউনিটির মানুষগুলা এইসব জিনিস করতেছে না। আমি তো খুবই খারাপ লাগে, আমি যখন গাড়ি ড্রাইভ করি নাসিদ ভাই, দেখি যে মানুষ ছোট বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতেছে, জিও করতেছে। আসলে তো ওই জিনিসগুলা নট রাইট নাসিদ ভাই। আমারও তো জি আই হ্যাভ এ সান হু টার্ন 18 ইন জি এপ্রিল। আমার মেয়ে আছে 14 বছর। ওরাও তো নাসিদ ভাই ইজ নাও আই থিংক ইজ ইন অ্যাপ্রোচিং 2 মান্থস। ওরা তো ঘরের জি ভিতরেই তো আছে। তো আমি তো ওদেরকে বুঝাইয়া রাখতে পারছি, এবং কেন অন্যরা পারবে না নাসিদ ভাই? বাচ্চাদের যদি আপনি হার্শ হয়ে যান, হবে না, ওদেরকে বুঝাইয়া বললে হবে। আমার ছেলে তো নাসিদ ভাই, সে নতুন ড্রাইভিং পাস করছে কিন্তু ওই ফেব্রুয়ারি মাসে। আমি কিন্তু আমি তার জানি। নতুন নতুন গাড়ির জন্য 4000 প্লাস দিয়ে তারা ইন্স্যুরেন্স করে দিছি। মাত্র হ্যাঁ 3-4টা দিন গাড়ি চালাইছে, কিন্তু প্রথমে সে একটু অবজেকশন ছিল যে কেন যেতে পারবো না মাঝে মধ্যে, কিন্তু এখন সে গাড়িও চালাইতেছে না। আমি তারে বুঝাইছি যে কেন সে বাইরে যাবে না। তো ওইসব লোক, যেহেতু পুলিশ রাইট কাজই করছে নাসিদ ভাই, ফাইন করছে, বা এখন যে স্টেপস যেটা দেখাইছেন যে এগুলা বন্ধ করার জন্য, উইচ ইজ কারেক্ট নাসিদ ভাই। কেন আমরা যদি বাচ্চাদের বুঝাই নাসিদ ভাই, ওরা ওরা বুঝবে। এখন প্রবলেম এখানেই হচ্ছে কি, যেটা আপনি আর্লিয়ার বলছেন, এখন বাচ্চাদের বুঝানোর চেয়ে কন্ট্রোল করার চাইতে যদি আমরা মা বাবা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে জড়িত হয়ে যাই, তাইলে বাচ্চারা কি করবে ওই ওই জায়গায়? ধন্যবাদ And তাজ ভাই। this is ফেসবুকের একটি প্রশ্ন পেয়েছি, domestic violence is রিয়াজ coming. ফায়েজ সালাম, মাই কোশ্চেন ইজ উইল এনি কাইন্ড অফ ডিসিপশন ইন অ্যাপ্লিকেশন be treated as criminal activity? তাজ ভাই, will it be problem in amnesty? জাযাকাল্লাহ খায়ের। উনি 320 কোন তথ্য বলছেন যে 320 তথ্য থাকলে সেটাকে ক্রিমিনাল অফেন্স হবে কিনা, এবং 320 জন্য তার রিফিউজ হলে তার অ্যামনেস্টির জন্য কোনো অসুবিধা হবে কিনা তাজ ভাই, যদি ভবিষ্যতে কোনো সময় দেয়। 320 যেটা হচ্ছে গিয়ে,
যারা ইমিগ্রান্টস আছেন ভাই, উনাদের জন্য 320টা হচ্ছে কি ইটস লাইক এ ক্রিমিনাল অফেন্স অ্যাজ ফার এজ দ্য হোম অফিস ইজ কনসার্ন। 320 জিনিসটা কি? এটা হচ্ছে কি আপনি ফলস আইডি ইউজ করছেন, মিসরিপ্রেজেন্টেশন করছেন, আপনি ফলস ডকুমেন্ট ইউজ করছেন। এইটার সাথে আসে আবার 320 সাবসেকশন 11 আরেকটা আছে ডিসক্রিপশন, ওখানে ডিসক্রিপশনারি রিফিউজাল আছে, জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল। তো যে কোনো সময় হোম অফিস আপনাকে কোনো অ্যাপ্লিকেশন যেহেতু আপনি যখন করেন, আপনার কিন্তু ওই পুরনো ফাইলে কিন্তু নতুন অ্যাপ্লিকেশনটা লিংক হবে। ওয়ান অফ দা ফার্স্ট থিং মনে করেন আপনারা, আই আস্কড ইউ যে আপনি আপনার ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড বলেন বা আপনার আগের কোনো কেস টেস থাকলে আমাকে এইগুলা দেখান, বিকজ দিস হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট yourself and আমি আপনার জন্য কি স্টেপস নিতে পারি। সিমিলারলি একজন ইমিগ্রেশন অফিসার যখন নতুন কেস নিবে বা যখনই আপনার ডিসক্রিপশনারি অ্যাপ্লিকেশন আমনেস্টি যেটা বলতেছেন দেখবে, ফার্স্ট অফ অল দে উইল লুক ইনটু ইওর ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড, এবং ওখানে যদি আপনার সুন্দর কোনো কিছু না থাকে আপনি আসলে তেমন একটা ফেভারেবল ট্রিটমেন্ট পাবেন না। বাট আনসার হচ্ছে কি এটার জন্য আপনাকে রিফিউজ করবে না, কিন্তু it will always work in the back of the immigration officer's mind যে এর জন্য আমি কি বিশেষ বিবেচনা করব, সে নিজেই তো একজন ব্যাড ক্যারেক্টার পারসন। তাজ ভাই, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, 2 মিনিট আপনার সময় বরাদ্দ, কনক্লুডিং রিমার্ক প্লিজ তাজ ভাই। নাসিব ভাই, মেসেজ এটাই হচ্ছে কি সবার জন্য যে উই শুড নট প্যানিক। হয়তো আমরা এই সিচুয়েশন স্লোলি ওভারকাম করতেছি, আমরা বাসায় থাকি, আমরা বাইর হব যদি আমাদের দরকার লাগে। আমিও ইচ্ছাকৃত বাইর হইতেছি না, আমি শুধু আপনাদেরই কাজ করার জন্য আমি যাই বাইরে, নাশিদ ভাইও যায়, কিন্তু আমাদের দূরত্ব হচ্ছে শুধু হোম টু অফিস এন্ড অফিস টু হোম, কিন্তু আমরা এর বাইরে কোথাও যাইতেছি না। আপনারাও ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাইরে পার্কে যাবেন না। আই নো ইটস ভেরি টেম্পটিং বিকজ ইটস অফ দ্য ওয়েদার, মানুষ বাইরে যেতে চাইবে, কিন্তু একটু সময় আরো ওয়েট করেন, ইনশাআল্লাহ উই উইল সি এন্ড অফ দ্য টানেল। আর ইমিগ্রেশনের ক্ষেত্রে যারা 18,600 লস্ট করছেন, চেইনে ব্রেক হয়ে গেছেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা স্পেশাল প্রভিশন আসবে। এবং যাদের আনডকুমেন্টেড ইমিগ্রান্টস আছেন, আপনারা একটু পেশেন্টলি ওয়েট করেন। আমার মনে হয় যে কোনো একটা আসবে আপনাদের জন্য, যদি when everything get back to normal। এবং যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাইতেছে, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটা করে দেন, ওভারস্টে করবেন না। ওভারস্টে করলে সমস্যা, পরবর্তীতে বলবেন যে আমি সলিসিটার পাই নাই, আমার সলিসিটারের অফিস ছিল বন্ধ, সলিসিটার ফোন আনসার করে নাই। ইট ইজ নট এন এক্সকিউজ। কোর্টে গেলেও রেমেডি পাবেন না, হোম অফিসে গেলেও রেমেডি করতে পারবেন না, কারণ ওরা বলবে আমরা তো ওই সময় অপারেট করছি, ডিসিশন দিছি, কেস রিফিউজ করছি, অনেক সলিসিটার ফার্ম অপারেশনাল ছিল, ওরা কাজ করছে। if your own solicitor firm is closed, why didn't you go to another solicitor's firm? ঠিক না নাশিদ ভাই? অ্যাবসলিউটলি। তাজ ভাই, আপনাকে একটা অনুরোধ করতে চাই, আমরা তাজ সলিসিটর ওয়েবসাইট দেখছি যেখানে আপনার ইমার্জেন্সি নম্বর আছে। আমরা আজকে শত শত প্রশ্নের জবাব দিতে পারিনি, প্রাইভেট মেসেজ এসেছে, ইউটিউব এসেছে, ফেসবুকে এসেছে। আপনার এই মোবাইলে টেক্সট করে দিলে আগামী সপ্তাহে আমি উত্তর দিব। আমাকে প্রশ্নগুলো দিয়ে দেবেন তাজ ভাই। আপনার মোবাইল নম্বরটা সবাই দেখছে, তাজ সলিসিটরসে ইমার্জেন্সি টেক্সট করতে হবে, টেলিফোনে পাওয়া যাবে না। আপনি আল্লাহর রাস্তে আমাকে দিয়ে দিবেন, আমি সেগুলো আগামী সপ্তাহে আপনাকে উত্তর দিয়ে দিব। এটা আপনার আমার দায়িত্ব তাজ ভাই, যেহেতু আপনার নাম্বারটা পাবলিকলি আছে, ইমার্জেন্সি নাম্বার তাজ সলিসিটরস আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এবং তাজ ভাইকে দিলে আপনি একটু কষ্ট করতে হবে তাজ ভাই, প্রশ্নগুলো আমাকে পাঠিয়ে দিবেন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ওই ওয়েবসাইটটা রাখেন। আমি দর্শকদের বলি যে আমরাও কিন্তু খোলা নাই, আমাদের কিন্তু এই সামনের 3টা শাটারই কিন্তু বন্ধ, কোনো ক্লায়েন্টদের অ্যাক্সেস নাই। কিন্তু ওই রাইট হ্যান্ড সাইডে দেখতে পারতেছেন যেটা আমাদের এনএক্স অফিস,
ওইটা আমাদের পিছনের এন্ট্রান্স, পিছনের এনএক্স অফিস। ওখানে কিন্তু আমরা ডিস্টেন্স মেনটেন করে যাদেরকে, যেসব ক্লায়েন্টদেরকে আমরা দেখতে হইতেছে ফিজিক্যালি, আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে ওইসব ক্লায়েন্টদের কমিউনিকেট করতেছি, ডকুমেন্ট রিসিভ করতেছি, উনাদের কাজ করতেছি। আর যেসব ক্লায়েন্টদের ইমেইল অ্যাক্সেস আছে, ফোনে উনাদের সাথে ডিল করা যায়, উনাদের কিন্তু আমরা অফিসে আসতে দিতেছি না। তো ওইভাবেই আমরা অপারেট করতেছি। ধন্যবাদ তাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। মধ্যরাতে আপনি আপনার পরিবারকে বঞ্চিত করে এখানে এসেছেন, আপনার অভিমত দিয়েছেন এবং বলেছেন দর্শকদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন, 12 থেকে 15 ঘন্টা কাজ করছেন, সমাজ এটা চায়। বিপদের সময়, যুদ্ধকালীন সময়, করোনা ভাইরাসের ত্রাসের সময় আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। আল্লাহ আপনার এটার প্রতিদান দিবেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ লাউইত এন রহমান তাজ ভাই আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে সুন্দর রবিবার কাটাবেন। এখানেই বিদায় তাজ ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।